এক বড়লোকের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু সে ভয় পাওয়ার বদলে উল্টো কিডন্যাপারদের বলছে মুক্তিপণ আরেকটু বেশি চাওয়া যায় না, তারপর তাকেও যেন একটু ভাগ দেওয়া হয়। এই কথা শুনে কিডন্যাপার তো পুরাই টাসকি খেয়ে গেল। হ্যাঁ, আরে এসব আসলে কি হচ্ছে? বছরের শুরুতেই আমরা দারুণ ইন্টারেস্টিং একটা সিরিজ দেখতে যাচ্ছি। এই সিরিজে ফ্যান্টাসি, সাসপেন্স, রোড ট্রিপ আর রোম্যান্সের এক দারুণ মিক্স আছে, যা একই সাথে মিষ্টি আর মন ভালো করা। গত বছর আপনারা এতবার ফ্রি ভিডিও দেখেছেন, আমি তো কিছুই বলিনি, তাই না? তাই নতুন বছরের প্রথম ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে একটু সাপোর্ট দেখাবেন। অনেক ধন্যবাদ। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। কিডন্যাপিংয়ের ঠিক 2 ঘন্টা আগে ইয়াগামি ইউই, মানে আমাদের শাওবা, তার 20তম জন্মদিন পালন করছিল। ইয়াগামি ফার্মাসিউটিক্যালস গ্রুপের প্রেসিডেন্টের একমাত্র মেয়ে হওয়ার কারণে শাওবার জন্মদিনের পার্টিটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছিল। পার্টিতে অনেক বড় বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদরা এসেছিল। থ্যাংক ইউ স্পিচ দেওয়ার পর সে সবার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছিল। আপনারা কি গেস করতে পারবেন শাওবার কি সুপার পাওয়ার আছে? জন্মদিনের পার্টি অর্ধেক শেষ হতেই শাওবা তার রুমে যায় কাপড় পাল্টাতে। সে সোফায় বসতেই হঠাৎ করে রুমে 2 জন অচেনা লোক ঢুকে পড়ে। ভাগ্যিস শাওবা তাইকোয়ান্দো জানত, তাই খুব সহজেই সে ওই হলুদ চুলওয়ালা লোকটাকে মাটিতে শুইয়ে দেয়। কিন্তু ঠিক পরের সেকেন্ডেই যখন শাওবার অ্যাসিস্ট্যান্ট বান্দাই রুমে ঢোকে, ততক্ষণে শাওবাকে প্যাকেট করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার বাবা মানে লাওবা খুব জলদি এই খবরটা পেয়ে যায়। চেয়ারম্যান বাবা সাথে সাথে তার লোকদের নির্দেশ দেয় কোনোভাবেই যেন পুলিশকে না জানানো হয়, আর বাইরেও যেন কোনো খবর লিক না হয়। দ্রুত লোক পাঠিয়ে তাকে খুঁজতে বলে। ভালো খবর হলো শাওবার শরীরে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। বান্দাই সাথে সাথে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। ট্র্যাকারে দেখা যায় কিডন্যাপাররা সোজা দক্ষিণের দিকে যাচ্ছে, আর শেষমেশ জঙ্গলের ভেতরের একটা ভুতুড়ে বাড়িতে গিয়ে থামে। কিডন্যাপাররা একটা ছবি তুলে পাঠায় আর লাওবাকে 300 মিলিয়ন মুক্তিপণ জোগাড় করতে বলে। আজ বিকেল 5টায় জিম্মি বদল করা হবে। যদি পুলিশ ডাকার সাহস করো, তাহলে তোমাকেও মেয়ে হারানোর স্বাদ বুঝতে হবে। লাওবার সাথে সাথেই মেসেজের এই অদ্ভুত লাইনটা খেয়াল করে, তোমাকেও মেয়ে হারানোর স্বাদ বুঝতে হবে মানে কি? এই কিডন্যাপাররা খুবই চালাক ছিল। কিছুক্ষণ থামার পরই তারা জিম্মিকে অন্য জায়গায় সরানোর কাজ শুরু করে দেয়, কিন্তু তাদের লিডার জাই ট্যাং হঠাৎ করে প্রচণ্ড কাশতে শুরু করে। এটা দেখে হলুদ চুলওয়ালা ছেলেটা গাড়ি থেকে ওষুধ আনতে যায়, কিন্তু তাকে বাধা দেওয়া হয়। শাওবা বলে যাওয়ার আগে তাকে একটু ওয়াশরুমে যেতে হবে। হলুদ চুলওয়ালার আর কোনো উপায় সমাধানে ছিল না, তাকে দরজার সামনেই পাহারা দিতে হলো। 覗いてんの？覗いてねえよ。変態。父さんぞいのね、そうよ母さんがいのよ。 হঠাৎ করে মেইন গেটে কেউ ধাক্কা দিতে থাকে। জাই ট্যাং ছুটে এসে বলে, জলদি জিম্মিকে নিয়ে এখান থেকে পালাও, আগের প্ল্যান মতোই সব হবে। কথা শেষ হতে না হতেই দরজা ভেঙে একদল লোক ভেতরে ঢুকে পড়ে। বান্দাই দৌড়ে দোতলায় যায়। মেঝেতে রশি পড়ে থাকতে দেখে বোঝে যে কিডন্যাপাররা এখানেই ছিল। সে জাই ট্যাংকে জেরা করতে চেয়েছিল, কিন্তু এই বুড়ো লোকটা হঠাৎ কাঁপতে শুরু করে। তার পুরো শরীর হঠাৎ খিঁচ ধলতে থাকে। দেখে মনে হচ্ছিল সে প্রচণ্ড কষ্টে আছে। বান্দাই কাউকে মেরে ফেলতে চায়নি, তাই বাধ্য হয়ে সে অ্যাম্বুলেন্সে কল করে। আর এই পুরো ঘটনাটা 2 জন ট্র্যাভেল ব্লগার ভিডিও করে নেয়। এদিকে গাড়িটা প্রচণ্ড স্পিডে শহরের বাইরের দিকে ছুটছিল। শাওবা হঠাৎ তার পা তুলে হলুদ চুলওয়ালার গায়ের ওপর রেখে বলে, আমার কাছে কিন্তু ট্র্যাকার লাগানো আছে। এই কথা শুনে হলুদ চুলওয়ালার তো চোখ কপালে উঠে যায়। আরে আপু, এই কথা আগে বলনি কেন? শাওবার সাথে সাথেই কড়া জবাব দেয়, আরে ভাই, তোমরাই তো কিডন্যাপার, তোমরা এত আনপ্রফেশনাল কেন? তাদের কথা বলার মাঝখানে লাওবা জাই ট্যাংয়ের অজ্ঞান হয়ে যাওয়ার ছবিটা পায়। তার চোখের সামনে অতীতের সব স্মৃতি ভেসে ওঠে। আসলে এই কিডন্যাপাররা টাকার জন্য আসেনি, টাকার বদলে তারা প্রতিশোধ নিতে এসেছে। সে জলদি বান্দাইকে ফোন করে জাই ট্যাংয়ের অবস্থা জানতে চায়, কিন্তু জানতে পারে জাই ট্যাংয়ের হার্টের অনেক বড় সমস্যা আছে, আর বর্তমান অবস্থা মোটেও ভালো না। যে কোনো সময় সে মারা যেতে পারে। আরও খারাপ খবর হলো কিডন্যাপাররা ম্যাডামের ট্র্যাকারটা খুঁজে পেয়েছে, আর তাকে এখন আর ট্র্যাক করা যাচ্ছে না। অন্যদিকে শাওবা হলুদ চুলওয়ালাকে জিজ্ঞেস করে এখন তারা কি করবে। হলুদ চুলওয়ালা হঠাৎ চাকু বের করে শাওবাকে উল্টো জিজ্ঞেস করে, তুমি ট্র্যাকারের কথা কেন বললে, আর মুক্তিপণের টাকা কেন বাড়াতে বললে? তোমার আসল মতলবটা কি? শাওবা একটু থমকে গিয়ে বলে সে তার বাবার হাত থেকে পালাতে চায়। 1, 3, 4, 5 এরপর একটার পর একটা ঝামেলা আসতেই থাকে।
কিডন্যাপারদের লিডার জাইত্যাং হাসপাতালে যাওয়ার পথেই দুর্ভাগ্যবশত অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায়। এটা দেখে ডাক্তাররা সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ খুব জলদি ক্লু ধরে ইয়াগামি ফার্মাসিউটিক্যালসে চলে আসে। লাওবার আর কোনো উপায় ছিল না, তাকে সত্যিটাই বলতে হয়। সে আর জাইত্যাং ভার্সিটির বন্ধু ছিল, কিন্তু সম্পর্ক তেমন ভালো ছিল না। গ্র্যাজুয়েশনের পর তাদের আর কোনো যোগাযোগ হয়নি। পুলিশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে আর আপনি পুলিশকে জানাননি কেন? লাওবা বলে যে তার পজিশনটা একটু সেন্সিটিভ। ইয়াগামি কোম্পানির চেয়ারম্যান হিসাবে তাকে তো কোম্পানির শেয়ার মার্কেটের কথাও ভাবতে হবে, তাই এই ব্যাপারটা এখন কোনোভাবেই পাবলিক করা যাবে না। পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট মনে করিয়ে দেয়, কিডন্যাপারদের মুক্তিপণ দেওয়ার সময় আর মাত্র 2 ঘন্টারও কম বাকি। চারিদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। লাওবা টাকা রেডি করে রেখেছিল, কিন্তু কিডন্যাপারদের কোনো খবর নেই, কারণ হলুদ চুলওয়ালা জাইট্যাংয়ের সাথে যোগাযোগ না করতে পেরে পুরো প্ল্যানটাই ক্যান্সেল করে দিয়েছে। শাওবা হলুদ চুলওয়ালার নাম জানতে চায়। এই লোকটার নাম লিন জাই। সে জাইত্যাংয়ের কোম্পানিরই একজন এমপ্লয়। এরা সবাই আসলে ভালো কাজই করত। কে জানে কেন হঠাৎ এই কিডন্যাপিংয়ের প্ল্যানটা করল। লিন জাই উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাচ্ছিল। শাওবা হঠাৎ প্রস্তাব দেয়, চলো উৎসুনোমিয়াতে যাই, সেখানে তার বিশ্বাসযোগ্য একজন মানুষ আছে যে তাদের সাহায্য করতে পারবে। লিন জাই একটু ভেবে দেখল, জাইত্যাংয়ের সাথে তো আর যোগাযোগ করা যাচ্ছে না, যদিও ইন্টারনেটে এখনও ওয়ান্টেড লিস্ট বের হয়নি, কিন্তু তার যাওয়ারও কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে সে শাওবার কথাই মেনে নেয়। রাত 9টার দিকে গাড়িটা শহরের কাছাকাছি পৌঁছয়। লিন জাই একটা সুপার মার্কেট খুঁজে পায়। সে ভেবেছিল কিছু কেনাকাটা করবে। শাওবা হঠাৎ তার ফোনটা কেড়ে নিয়ে টুকটুক করে টাইপ করে তার দরকারি জিনিসের একটা বড় লিস্ট বানিয়ে দেয়। সব কিছু নিয়ে লিনজাই ফিরে আসে। স্যানিটারি প্যাড আর অন্তর্বাসের পাশাপাশি সে পিরিয়ড পেনের জন্য 1 বক্স ওষুধও কিনে এনেছিল। এটা দেখে শাওবার মনটা একদম ভালোবাসায় ভরে যায়। লিনজাই খুব স্বাভাবিকভাবেই বলে, জলদি কাপড় পাল্টে নাও, তারপর তোমার ওই পরিচিত মানুষের কাছে চলো, আমাদের খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে। ঠিক সেই সময়ে অন্যদিকে বান্দাই বাড়িতে ফিরে দরজায় ঢোকার আগেই একটা লোক তাকে পেছন থেকে ডাকে। সে একটা ভিজিটিং কার্ড এগিয়ে দেয়। লোকটা নিজের পরিচয় দিয়ে বলে সে লোকাল নিউজ পেপারের একজন সাংবাদিক, নাম শিরাকি। আজ ইয়াগামি ম্যাডামের জন্মদিনের পার্টি ছিল, কিন্তু মাঝপথেই পার্টি ক্যান্সেল হয়ে গেছে। ইয়াগামির পুরো সিকিউরিটি টিম কাজে নেমে পড়েছে। আপনাদের ম্যাডাম কি কিডন্যাপ হয়েছেন? এই কথা শুনে বান্দাই তো পুরাই চমকে ওঠে। সে মুখ খোলার আগেই শিরাকি মাঝখান দিয়ে বলে ওঠে সে আসলে সাহায্য করতে এসেছে, আর ইয়াগামি ফ্যামিলির ব্যাপারে সে অনেক কিছুই জানে। গাড়িকা উৎসুনোমিয়া শহরে ঢুকে পড়ে। শাওবা গাড়ির ভেতরেই সময় পেয়ে চুল কালার করে নেয়। এই কাজটা সে অনেক দিন ধরেই করতে যাচ্ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ করে গাড়ির টায়ার ব্লাস্ট হয়। লিনজাই একটা নির্জন জায়গা খুঁজে নিয়ে টায়ার পাল্টানোর কাজ শুরু করে। সে শাওবাকে জিজ্ঞেস করে তারা আসলে কোথায় যাচ্ছে। শাওবা বলে তার মা অনেক আগেই মারা গেছেন। সে যখন ছোট ছিল, জিং ই নামের একজন তাকে বড় করেছিল। 4 বছর আগে জিং ই একটা লোককে বিয়ে করে এই উৎসুনোমিয়াতে এসে একটা কফি শপ খুলেছে। ওই মানুষটাকেই সে একমাত্র বিশ্বাস করতে পারে। সোজা ইকো লেটস গো। ওই রাতে তারা দুজন গাড়ির ভেতরেই কোনো মতে ঘুমিয়ে কাটায়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে লিনজাই দেখে শাওবা গায়েব। লিনজাই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে শুরু করে। ভাগ্যিস শাওবা পালিয়ে যায়নি, সে শুধু সকালের নাস্তা কিনতে গিয়েছিল। লিনজাই কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তুমি পালিয়ে গেলে না কেন? শাওবা বলে সে আগে মোটেও মজা করছিল না। 300 মিলিয়ন মুক্তিপণ তো অনেক কম, এটাকে বাড়িয়ে 1 বিলিয়ন করে ফেলো। টাকাটা হাতে পাওয়ার পর আমরা দুজনে ভাগ করে নেব। এই কথা শুনে লিনজাই খুশিতে গদগদ হয়ে যায়, আর সাথে সাথেই হাত মিলিয়ে ডিল ফাইনাল করে ফেলে। সকালে নাস্তা খাওয়ার পর ওরা দুজন জিং ই আন্টিকে খুঁজতে বের হয়, কিন্তু কফি শপে পৌঁছানোর পর জানতে পারে যে আজ থেকে 3 বছর আগেই জিং ই আন্টির ডিভোর্স হয়ে গেছে। এই কফি শপটার মালিকও এখন অন্য কেউ। ভাগ্যিস নতুন মালিক জানতো যে জিং ই আন্টি এখন অন্য একটা কফি শপে কাজ করে। ওই দোকানটা খুব বেশি দূরে ছিল না। ওরা দুজন হাঁটতে হাঁটতে শেষমেশ ওই কফি শপটা খুঁজে পায়। দুজনের দেখা হতেই শাওবা একটা মিথ্যা কথা বলে। সে জানায় এবার সে শুধু ঘুরতে বেরিয়েছে। জিং ই আন্টিকে দেখে বেশ খুশি মনে হচ্ছিল, আর সে শাওবাকে রাতে তার বাসায় দাওয়াতও দেয়। অন্যদিকে বান্দাই সাংবাদিক শিরাকির মুখ থেকে তার বসের কিছু অতীতের কথা জানতে পারে। প্রায় 20 বছর আগের কথা। লাওবা আর জাইতেং ভার্সিটির বন্ধু ছিল। শুধু বন্ধু না, তারা রুমমেট আর খুব কাছের ভাই ব্রাদার ছিল। লাওবা মানুষ হিসেবে খুব চালাক চতুর ছিল, আর গ্র্যাজুয়েশনের পরপরই সে ইয়াগামি ফার্মাসিউটিক্যালসে নিজের জায়গা শক্ত করে নেয় আর সেলস ডিপার্টমেন্টের একজন কর্মী হয়ে যায়। অন্যদিকে জাইতেং ওষুধের রিসার্চ নিয়ে খুব পাগল ছিল। কে জানে তাদের দুজনের মধ্যে এমন কি হয়েছিল যে হঠাৎ করেই তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হয়। বান্দাই এসব শুনে কিছুই বুঝতে পারছিল না। সে কৌতূহল নিয়ে জাইতেংয়ের এক্স ওয়াইফের সাথে দেখা করে। এই মহিলার কথা অনুযায়ী 20 বছর আগে তার আর জাইতেংয়ের একটা মেয়ে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটার ক্যান্সার ধরা পড়ে। বাচ্চাটা মারা যাওয়ার পর তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়।
আর এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। তো 27 বছর আগের সেই ঘটনাটা আসলে কি ছিল? ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। এদিকে আমাদের এই দুজন দাওয়াত পেয়ে জিং ই আন্টির বাসায় চলে আসে। ঘরটা খুব একটা বড় না হলেও দেখতে বেশ ছিমছাম আর আরামদায়ক ছিল। জিং ই আন্টির জিং নামের একটা ছেলে আছে। লিন জাই বাচ্চাদের খুব পছন্দ করে, তাই সে খুব আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে তার সাথে কথা বলে। কিন্তু জিং নামের এই ছেলেটা একটু চুপচাপ স্বভাবের, তাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অন্যদিকে বান্দাই কোম্পানিতে ফিরে আসে আর বসের কাছে জাইতেংয়ের মেয়ের ব্যাপারে জানতে চায়। লাওবার স্মৃতি এক ধাক্কায় 27 বছর পেছনে চলে যায়। তখন সে সবেমাত্র ভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, আর তখনও তার নামের শেষে ইয়াগামি যুক্ত হয়নি। তার বন্ধু জাইতেং একটা ওষুধ আবিষ্কার করেছিল, কিন্তু ল্যাবরেটরি থেকে সে খুব বেশি কাঁচামাল পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে সে লাওবাকে অনুরোধ করে ইয়াগামি ফার্মাসিউটিক্যালসকে ব্যবহার করে যেন সে এই রিসার্চটা চালিয়ে যায়। তার অসুস্থ মেয়ের এই টার্গেটেড ড্রাগটার খুব দরকার ছিল, তাই সে তার রিসার্চের সব ডেটা লাওবার হাতে তুলে দেয়। লাওবার সব ডকুমেন্টস দেখার পর বুঝতে পারে যে এটা একটা বিশাল বড় সুযোগ। কিন্তু কোম্পানির চিকিৎসা আর ব্যক্তিগত পরীক্ষা তো আর এক জিনিস নয়। এই ওষুধটা যাতে সফলভাবে মার্কেটে আনা যায়, তার জন্য সে এই এক্সপেরিমেন্ট সফল হওয়ার কথাটা গোপন রাখে, আর এর বদলে সে সরাসরি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দেয়। শেষমেশ জাইতেংয়ের মেয়ের মৃত্যুর পরই এই ওষুধটা সফলভাবে মার্কেটে আসে। অবশ্যই সে বান্দাইকে এই কথাগুলোর কিছুই জানায়নি। এদিকে উৎসুনোমিয়াতে শাওবা জিং ই আন্টিকে সব সত্যি কথা খুলে বলে। সে আসলে এখানে ঘুরতে আসেনি, বরং সে বাড়ি থেকে পালিয়েছে। সেবার জিং ই আন্টি চলে যাওয়ার পর তার বাবা বান্দাই নামের একজনকে পাঠায়। মুখে বলতো দেখাশোনার করার জন্য, কিন্তু আসলে সে নজরদারি করত। এমনকি তার শরীরে একটা ট্র্যাকারও লাগিয়ে দিয়েছিল, তাকে একদম অপরাধীর মতো করে রাখত। জিং ই আন্টি ভ্রুঙ্কুচকে জিজ্ঞেস করে, কেন? শাওবা বলে সে নিজেও ব্যাপারটা ঠিকমতো জানে না। হঠাৎ একদিন তার বাবার স্বভাব একদম পাল্টে যায়। কোনো কারণ ছাড়াই মনে হচ্ছিল যেন তার ভিতরে অন্য কারো আত্মা ভর করেছে। সে তাকে একটা খাঁচার পাখির মতো আটকে রাখে। জিং ই আন্টি এই কথাগুলো খুব একটা বিশ্বাস করতে পারছিল না। সে শাওবাকে আপাতত থাকতে বলে আর বাকি কথা পরে হবে বলে জানায়। কথা শেষ হতে না হতেই জিং ই আন্টির ফোন বেজে ওঠে। একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে একটু বাইরে যেতে হবে। তারা দুজন জিং ই আন্টিকে চলে যেতে দেখে। মেইন গেট বন্ধ হতেই লিন জাই উঠে দাঁড়ায় আর সন্দেহের চোখে তাকিয়ে বলে, তোমার এই আন্টিকে তো সুবিধার মনে হচ্ছে না, এত রাতে বাইরে যাচ্ছে, এর পেছনে তো ভালো উদ্দেশ্য থাকতে পারে না। শাওবা লিন জাইকে উল্টোপাল্টা কথা বলতে নিষেধ করে, বলে জিং ই আন্টি অনেক ভালো মানুষ। লিন জাই আর কিডন্যাপিংয়ের কাজটা চালিয়ে যেতে চাইছিল না। যেহেতু শাওবা থাকার জায়গা পেয়ে গেছে, তাই সে ঠিক করে যে কালকেই এখান থেকে চলে যাবে আর টোকিওতে জাইতেং চাচার সাথে দেখা করবে। শাওবা বলে না, তা হবে না। সে একটা আঙুল উঁচু করে বলে ওই চাচার দিনমজুরি দিয়ে সে লিন জাইকে তার ড্রাইভার হিসেবে চাকরিতে রাখবে। লিন জাই একটু ভেবে বলে, আপাতত না গেলেও সমস্যা নেই, কিন্তু 10,000 অনেক কম, কারণ সে যদি এখন না যায় তাহলে তার পরিচয় তো একজন কিডন্যাপারেরই থেকে যাবে, আর এটা তো একটা বেআইনি কাজ। শাওবা সরাসরি টাকার অঙ্ক বাড়িয়ে 50,000 করে দেয়। এবার লিন জাই রাজি হয়ে যায়। শাওবা যখন রাতের খাবার রাখছিল তখন ক্যাবিনেট থেকে কিছু কাগজ নিচে পড়ে যায়। সে ওটা তুলে দেখে এটা তো জিংজিংয়ের ভ্যাকসিনের নোটিশ। সেখানে পরিষ্কার করে লেখা আছে এই বাচ্চাটাকে জন্ম থেকে কোনো ভ্যাকসিনই দেওয়া হয়নি, আর কমিউনিটি থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। এসব কি হচ্ছে? লিন জাইয়ের কাছেও ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। তারা যখন ঘরে ঢুকেছিল তখন জিংজিং একাই বাসায় ছিল। কোন পাত্রী 5 বছরের একটা বাচ্চাকে একা ঘরে তালা মেরে রেখে যায়? যদি আয়া রাখার সামর্থ্য নাও থাকে, তাও তো তাকে কিন্ডারগার্টেনে পাঠানো উচিত ছিল। শাওবা চুপ করে থাকে। সে ঠিক করে যে সে ব্যাপারটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবে, কারণ জিংই আন্টি তো তার একমাত্র ভরসার জায়গা। দেখতে দেখতে পরের দিন চলে আসে। লিনজাই সকাল সকালই বসের কাছে তার স্যালারি চায়। শাওবার কোনো উপায় না থাকায় সে রিস্ক নিয়েই ব্যাংক থেকে টাকা তুলতে যায়। একবারে 20 দিনের স্যালারি তুলে আনে। সে যখন বাসায় ফেরে, জিংই আন্টি বাজার করে ফিরে এসেছে, কিন্তু তাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। শাওবা খুব চালাকির সাথে বুঝতে পারে যে কোথাও একটা ঝামেলা আছে। আজ তো আর ছুটির দিন না, তাহলে জিংই আন্টি কাজে গেল না কেন? আর সে তাকে বাইরে ঘোরাঘুরি করতেও নিষেধ করে, যাতে কেউ তাকে দেখে না ফেলে। শাওবা হঠাৎ করেই জিজ্ঞেস করে বসে, তুমি আমার বাবাকে খবর দাওনি তো? শাওবা উঠে সোজা রান্নাঘরের দিকে ছুটে যায়। ক্যাবিনেট থেকে জিংজিংয়ের ভ্যাকসিনের নোটিশগুলো বের করে আনে। এগুলো কি? তুমি নিজের বাচ্চার সাথে এমন কেন করছো? জিংই আন্টি একটা দীর্ঘশ্বাস ফেলে। সে আসলে তার এক্স হাজব্যান্ডকে বিয়ে করার জন্যই জিংজিংয়ের জন্ম দিয়েছিল। কে জানত যে ওই লোকটা শুধু বাচ্চাদের অপছন্দই করত না, সে তো একটা নেশাখোরও ছিল। সে নিজের জমানো সব টাকা তো উড়িয়েছেই, সাথে জিংই আন্টির জমানো সব টাকাও জুয়া খেলে শেষ করে দিয়েছে।
কোনো উপায় না পেয়ে তারা কফি শপটা মর্টগেজ দিয়ে দেয়। এ কারণেই তার আজকের এই বেহাল দশা। দিন কাটানোই দায় হয়ে গেছে। শাওবা সাথে সাথে জিজ্ঞেস করে, তার মানে তুমি আমাকে বিক্রি করে দিয়েছ? কথা শেষ হতে না হতেই বাইরে পুলিশের সাইরেন বেজে ওঠে। শাওবা ঘুরে দৌড়ে ঘরের বাইরে চলে যায় আর সামনেই জিংজিংকে দেখতে পায়, কিন্তু পুলিশের গাড়ি ততক্ষণে অনেক কাছে চলে এসেছে। は何してんだよ。違った出して早く。光どうすんだよ。置いてけないでしょ。バカか、誘拐だぞ。誘拐は100%悪でもないよ。どうした見つかった。出して早く。ゆうちゃん সে পালিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে সে নিজের ইচ্ছেতেই পালিয়েছে। লাওবা অনেকক্ষণ চিন্তা করে। শেষমেশ সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে পুলিশকে খবর দিতে। এই ব্যাপারটা তারা নিজেরা আর সামলাতে পারবে না। পুলিশ খবর পাওয়ার পর একটা ছবি খুঁজে বের করে। তারা গোংশু নামের একজন গোয়েন্দাকে এই দায়িত্ব দেয়। এখন 3 দিনের মধ্যে ইয়াগামি ফার্মাসিউটিক্যালসের মেয়েকে খুঁজে বের করতে হবে। পুলিশ যখন কাজে নেমেছে তখন লাওবাও চুপ করে বসে থাকেনি। সে অনেক ভেবে দেখল, যেহেতু মেয়ে কিডন্যাপারদের সাথেই হাত মিলিয়েছে, তার মানে মেয়ের কোনো বিপদ নেই। এই ব্যাপারটা বুঝতে পেরে সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইন্টারনেটে একটা পুরস্কারের ঘোষণা দেয়। ওই হলুদ চুলওয়ালা কিডন্যাপার যে ধরিয়ে দেওয়ার জন্য 100 মিলিয়ন ইয়েন পুরস্কার ঘোষণা করে। এই খবরটা ইন্টারনেটে ছড়ানোর সাথে সাথেই সব জায়গায় তোলপাড় শুরু হয়ে যায়। ইয়াগামি ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম হুড় হুড় করে পড়তে থাকে। নানা ধরনের ব্লগাররা এই ঘটনার ফায়দা লুটতে শুরু করে। আর খুব জলদি শাওবার কিডন্যাপ হওয়ার খবরটা ইন্টারনেটে ট্রেন্ডিং হয়ে যায়। এদিকে লিনজাই তখনও জানত না যে সে এখন জীবন্ত 100 মিলিয়ন ইয়েন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর পুরো দেশ তাকে খুঁজছে। তারা দুজন গাড়ি নিয়ে পালিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু ইন্টারনেটে চেক করতেই দেখে, মাই গড, ঘটনা তো অনেক দূর গড়িয়েছে। রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল, সবাই একটু পরপরই তাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। তারা দুজন ভয়ে আর খেতেই পারল না। জিংজিংকে টেনে ধরে সেখান থেকে দৌড় দেয়। তারা অনেকক্ষণ দৌড়ানোর পর এমন একটা ছোট দোকান খুঁজে পায় যেখানে কোনো কাস্টমার ছিল না। সেখানে গিয়ে একটু হাঁপ ছাড়ে। লিনজাইয়ের ফোনটা বারবার বেজেই যাচ্ছিল। শাওবা আর থাকতে না পেরে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে বেইমানি করবে না তো? লিনজাই সাথে সাথে মাথা নেড়ে না বলে। সে আসলে শুধু জিংজিংয়ের ব্যাপারটা সামলাতে চাচ্ছে। তারা দুজন তো এখন এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। রেস্টুরেন্টের দরজাটা হঠাৎ করে খুলে যায়। 3 জন কাস্টমার ভেতরে ঢোকে। লিনজাইয়ের ফোনটা আবার বেজে ওঠে। শাওবা একটানে কেড়ে নেয়। সে ফোন খুলে দেখে লিনজাই আয়ান নামের একজনের সাথে চ্যাট করছে। কিডন্যাপ করার সময় লিনজাই আর জাইত্যাং ছাড়াও সেখানে আরেকজন কিডন্যাপার ছিল। লিনজাই বলে, না, ওই আরেকজন কিডন্যাপার আসলে তার কলিগ। এই আয়ান হলো একজন হ্যাকার। তারা আগে একসাথে মিলে ডাকাতি করেছিল। শাওবা অবাক হয়ে বলে, আচ্ছা, তুমি আগে ডাকাতিও করেছো? দূর থেকে হঠাৎ করেই একটা ছবি তোলার খাচাং শব্দ শোনা যায়। তারা দুজন একদম ভয় পাওয়া পাখির মতো চমকে ওঠে। আর কোনো কথা না বলে সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অন্যদিকে গোয়েন্দা গোংশুর কাজের স্পিড অনেক বেশি ছিল। সে লিনজাইয়ের মাকে খুঁজে বের করে। সে জিজ্ঞেস করে, মা ছেলের কি ইদানিং দেখা হয়েছে? লিনজাইয়ের মা একটু ভেবে বলে, মাসখানেক আগে একবার দেখা হয়েছিল। ওই ছেলেটা কি আবার কোনো ঝামেলা পাকিয়েছে? গোংশু আসল কারণটা লুকিয়ে রাখে। সে শুধু লিনজাইয়ের মাকে ফোন আর মেসেজের দিকে খেয়াল রাখতে বলে। যদি লিনজাই যোগাযোগ করে তাহলে সাথে সাথে তাকে জানাতে হবে। কথা শেষ হতে না হতেই তার অ্যাসিস্ট্যান্ট জিয়াওপিংটো তাকে এসে জানায় যে কোনো একজন নেটিজেন ইন্টারনেটে ছবি আপলোড করেছে। তাদের টার্গেটকে উৎসুনোমিয়াতে দেখা গেছে। তারা দুজন আর কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে গাড়ি চালিয়ে উৎসুনোমিয়ার দিকে রওনা দেয়। তারা যখন এদিকে আসছিল তখন ওই দিকে আমাদের এই দুজনের অবস্থা খুবই খারাপ, কারণ জিংজিংকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। লিনজাই আর শাওবা বাধ্য হয়ে আলাদা হয়ে তাকে খুঁজতে শুরু করে। রাস্তায় অনেক মানুষ তাদের ছবি তুলে নেয়। ইন্টারনেটে তাদের গতিবিধি একদম ফাঁস হয়ে যায়। এক এক করে সময় পার হতে থাকে। তারা আশেপাশের রাস্তা, পার্ক সব জায়গায় খোঁজে। ভাগ্যিস লিনজাই সবার আগে জিংজিংকে খুঁজে পায়। জিংজিং আসলে লিনজাইয়ের কথাগুলো শুনে ফেলেছিল। তার মনে হচ্ছিল তাকে আবার সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু সে তো কিছু প্রকাশ করতে পারে না। লিনজাই এসব শুনে অনেক কষ্ট পায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গোংশু আর পিংটো ছুটে আসে। শাওবা লিনজাইকে মনে করিয়ে দেয়, ওই হ্যাকারকে ফোন করে সাহায্য চাইলে কেমন হয়? এভাবে চলতে থাকলে তারা তো শিওর ধরা পড়বে। লিনজাইয়ের আর কোনো উপায় না পেয়ে সে আয়ানকে ফোন করে। গোংশু আর পিংটো অনেক কাছে চলে এসেছে। তাদের দুজনকে খুঁজে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। তারা 4 জন আয়ানের গাড়িতে ওঠে। এই ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে তারা দুজন কোনো কিছুই বাদ না দিয়ে সব খুলে বলে। শাওবা আবারও সেই পুরস্কারের টাকার টোপ ফেলে আর বলে কিডন্যাপিংয়ের প্ল্যানটা চালিয়ে যেতে।
টাকা পাওয়ার পর তারা 3 জন 1 বিলিয়ন 3 ভাগ করে নেবে। কিন্তু অবাক করার বিষয় হলো এই আয়ান টাকার প্রতি কোনো আগ্রহই দেখায় না, কারণ সে অনেক আগেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তবে সে তাদের দুজনকে পালাতে সাহায্য করতে রাজি হয়, কারণ সে লিনজাইয়ের কাছে ঋণী। কয়েক বছর আগে তার লিড করা একটা ডাকাতির প্ল্যান ফেল করে, যার কারণে লিনজাই ধরা পড়ে যায় আর 2 বছর জেলে কাটাতে হয়। কিন্তু একটা সমস্যা আছে, স্মাগলিং করে পালানোর সময় কোনো বাচ্চা সাথে নেওয়া যাবে না। লিনজাই সাথে সাথেই বলে ওঠে, না তা হবে না। সে একটু আগেই জিনজিংকে কথা দিয়েছে সে কোনোভাবেই তাকে একা ছেড়ে যাবে না। আয়ান কাঁধ ঝাঁকিয়ে বলে, তাহলে তো আর সাহায্য করতে পারলাম না। বাচ্চা সাথে থাকলে রিস্ক অনেক বেশি। এখন ইন্টারনেটে সব জায়গায় তাদের দুজনের ওয়ান্টেড লিস্ট ঝুলছে। কোনো স্মাগলার এত বড় রিস্ক নিয়ে তাদের সাহায্য করবে? লিনজাই শাওবাকে থামিয়ে বলে, আর একটা উপায় আছে। জিংজিংকে আপাতত ওই পুলিশের কাছে দিয়ে যাই যে তাকে আগে ধরেছিল। এই ঝামেলা সব মিটে যাওয়ার পর তারা আবার জিংজিংকে এসে নিয়ে যাবে। শাওবা একদম রাজি হয় না। সে বলে, এটা তো নিজেদের পায়ে কুড়াল মারার মতো। লিনজাই বলে, শুধু বাচ্চাটাকে পার্কে রেখে আসলেই হবে। শাওবা তাও রাজি হয় না। লিনজাই আবার বলে, জিংজিং আমাদের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এর চেয়ে গংশুর কাছে নিরাপদে থাকাই ভালো। সব ঝামেলা শেষ হলে পরে না হয় বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ভাবা যাবে। আয়ান শাওবার রাজি হওয়ার জন্য অপেক্ষা না করেই তার হাজব্যান্ডকে একটা মেসেজ পাঠায়। কিছুক্ষণ পরই তারা 3 জন একটা অনেক দূরের আর নির্জন পার্কে আসে। লিনজাই একটা চিঠি গুজে দেয়, তারপর জিংজিংকে বুঝিয়ে বলে, এখানে বসে থাকো, কোথাও দৌড়াদৌড়ি করবে না। একটু পর একটা আঙ্কেল আসবে। লোকটাকে দেখতে অনেক রাগী মনে হলেও সে আসলে অনেক ভালো মানুষ। বড় ভাই সব গুছিয়ে নেওয়ার পর তোমাকে এসে নিয়ে যাবে। কথা শেষ করে লিনজাই উঠে চলে যায়, কিন্তু জিংজিং তার পিছু পিছু দৌড়ে আসে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, প্রমিস করো, প্রমিস করো। লিনজাই গাড়িতে ফিরে আসে। প্রায় 10 মিনিটের মতো পর ঠিকই গংশু সেখানে চলে আসে। জিংজিং খুব শান্তভাবে তাকে চিঠিটা এগিয়ে দেয়। লিনজাই চিঠিটা খুলে দেখে। লিনজাই লিখেছে, এই বাচ্চাটাকে তার মা সবসময় অবহেলা করেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাকে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি, এমনকি সে কোনোদিন কিন্ডারগার্টেনেও যায়নি। যে কোনো সময় তাকে একা ছেড়ে দেওয়া হতে পারে, তাই দয়া করে গংশুকে এর দায়িত্ব নিতে অনুরোধ করা হচ্ছে। শাওবা কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, এখন তোমরা কোথায় যাবে ভাবছো? আয়ান বলে, সবচেয়ে বিপদের জায়গাটাই আসলে সবচেয়ে নিরাপদ। আমরা টোকিওতে ফিরে যাব। কয়েক ঘন্টা পর একজোড়া কাপল বাসায় ফেরে। দরজা খোলার সাথে সাথেই মেয়েটা তো পুরোই চমকে যায়। তার বয়ফ্রেন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, এই লোকটা কে? মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলে আর একটু হতাশ হয়ে বলে, এ হলো আমার এক্স বয়ফ্রেন্ড। এই মেয়েটার নাম লিলি। সে লিনজাইয়ের এক্স গার্লফ্রেন্ড। বর্তমান বয়ফ্রেন্ড চলে যাওয়ার পর সে লিনজাইকে জিজ্ঞেস করে, এর মানে কি? তুমি মাঝরাতে এভাবে ঘরে ঢুকে পড়েছ কেন? শাওবা জলদি করে একটা মিথ্যে কথা বলে। সে জানায় তার বাবা তাকে অনেক অত্যাচার করত, তাই সে লিনজাইয়ের সাথে পালিয়েছে। লিনজাই সাথে যোগ করে সে খুব তাড়াতাড়ি টাকা ফেরত দিয়ে দেবে। শাওবা একটু থমকে যায়। সে এমন কিছু দেখে ফেলে যা তার দেখা উচিত হয়নি। খুব তাড়াতাড়ি নিচের তলায় থাকা আয়ান মেসেজ পায় যে তারা আপাতত থাকার একটা জায়গা পেয়ে গেছে। সে ফিরতি মেসেজ দিয়ে জানায় স্মাগলিংয়ের ব্যবস্থা হতে আরও কিছুদিন সময় লাগবে, আর সে তাদের সাবধানে থাকতে বলে, যেন একদমই ঘর থেকে বের না হয়। 1 ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই দুজন মেয়ে ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে লিনজাইয়ের বদনাম করতে শুরু করে। শাওবা খুব অবাক হয়, লিলি কেন ওর মতো একটা ছেলের সাথে রিলেশনে ছিল। লিলি বলে, গ্র্যাজুয়েশনের বেশ কিছু বছর পর হঠাৎ করেই টোকিওতে লিনজাইয়ের সাথে তার দেখা হয়। সে ভেবেছিল এটা হয়তো উপরবালারই কোনো ইশারা, তাই সে নিজে থেকেই লিনজাইকে প্রপোজ করে। ছেলেটার কোনো চাকরি না থাকলেও দেখতে শুনতে তো ভালোই ছিল। পরের দিন সকালে তারা দুজন নিচে নেমে স্মাগলিংয়ের খবর জানতে চায়, কিন্তু আয়ান তাদের বলে, এখন আর স্মাগলিংয়ের কথা জিজ্ঞেস করো না, এখন 2টা খারাপ খবর আছে। ইন্টারনেটে 2 জন ভ্লগার কাপল একটা পাবলিক সার্চ মিশন শুরু করেছে। তারা তাদের ফলোয়ার আর নেটিজেনদের উস্কে দিচ্ছে যেন সবাই মিলে তাদের খুঁজতে সাহায্য করে। যদি তাদের ধরে দিতে পারে তাহলে 100 মিলিয়ন ইয়েন পুরস্কারের টাকা তারা সবাই সমান ভাগে ভাগ করে নেবে। এখন পর্যন্ত 3000-এরও বেশি মানুষ এই মিশনে নাম লিখিয়েছে। লিনজাই আস্তে করে জিজ্ঞেস করে, তাহলে দ্বিতীয় খারাপ খবরটা কি? আয়ান বলে, তোমার মা আবার জুয়ায় টাকা হেরে অনেক ঋণে জড়িয়ে পড়েছে। এই খবরটা বান্দাইয়ের কানেও যায়। সে লিনজাইয়ের মাকে খুঁজে বের করে 3 মিলিয়ন ইয়েন অফার করে। সে লিনজাইয়ের মাকে তার ছেলের সাথে যোগাযোগ করতে বলে। লিনজাইয়ের মা সাথে সাথে না করে দেয়, কিন্তু বান্দাই টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেয় আর কথা দেয় সে লিনজাইয়ের মায়ের সব জুয়ার ঋণ শোধ করে দেবে। শুধু লিনজাইকে একটা ফোন করে ডেকে পাঠাতে হবে। তারা 3 জন এখনও জানে না যে তাদের মাথার উপর কত বড় বিপদ নেমে আসছে। আজ তো হ্যালোউইন। শাওবার ইচ্ছে মেটানোর জন্য লিলি 3 সেট হ্যালোউইনের কস্টিউম আর মুখোশ কিনে আনে। তারা 3 জন ছদ্মবেশ নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে যায়। তারা যে পুলিশের চোখে চোখে আছে সে কথা পুরোপুরি ভুলে যায়। একদম বাচ্চাদের মতো মেতে ওঠে আনন্দে। রাতে খাবার সময় লিনজাই সেদিনকার লোকটার কথা জিজ্ঞেস করে। এতদিন হয়ে গেল লিলি ওই লোকটার সাথে আর যোগাযোগ করেনি কেন? আর লোকটাও তো তাকে খুঁজতে আসেনি। লিলি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে বলে, ওই লোকটার সাথে তার সম্পর্কটায় অনেক
রেস্ট্রিকশন আছে, যেমন ধরো সে তার বাসায় যেতে পারে না আর যখন তখন মেসেজও দিতে পারে না। শাওবা এটা শুনে মজা করে বলে, লোকটার বউ আছে নাকি? শাওবা বুঝতে পারছিল না লিলি কেন একজন বিবাহিত লোকের সাথে সম্পর্ক রাখছে। লিলির কারণটা খুব সহজ, এই শহরে তার কেউ নেই, শুধু ওই লোকটাই তাকে বলেছিল যে তার লিলিকে দরকার, আর শুধু ওই লোকটাই তাকে মেসেজ আর কল করে তার খোঁজ খবর নিত। শাওবা সাথে সাথেই জিজ্ঞেস করে, যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে তো তার স্ত্রীর অনেক কষ্ট হবে, তাই না? লিলিও এই ব্যাপারটা অনেকবার ভেবেছে, সে অনেকবার সম্পর্কটা শেষ করতে চেয়েছে, কিন্তু যখনই মেসেজ আসে সে আর নিজেকে আটকাতে পারে না। হয়তো সে ভেতর থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক ক্ষুধার্ত। কেউ একটু ভালোবাসার নাটক করলেও সে সেটাকে সত্যি ভেবে খুব উৎসাহ নিয়ে সাড়া দেয়। যদি বাইরে থেকে কেউ যোগাযোগ করে, আমি আবারও ফিরে আসব। যদি কেউ বলে যে সে আমাকে আবারও দেখতে চায়, আমি তাকে না করতে পারবো না। এমনকি আমি সত্যি সত্যি আলাদা হতে চাইলেও যদি কেউ আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি আবারও তার কাছে ফিরে যাব। এসব ব্যাপার হয়তো তুমি বুঝবে না। ওই রাতে তারা দুজন ঘুমিয়ে পড়ার পর লিনজাই একা নিচে নেমে আইয়ানকে জিজ্ঞেস করে স্মাগলিংয়ের কাজের কত দূর কি হলো। আইয়ান আবারও একই কথা বলে, এখন কেউ এই কাজটা নিতে চাচ্ছে না। লিনজাই আর সেখানে থাকতে চাচ্ছিল না, তার মনে হচ্ছিল সে লিলিকে ব্যবহার করেছে আর তার স্বাভাবিক জীবনটা এলোমেলো করে দিয়েছে। তাই সে যাওয়ার আগে লিলির জন্য কিছু একটা করতে চায়। আইয়ান ওই লোকটার কথা শোনার পর ঠিক করে যে সে লিলিকে সাহায্য করবে। পরের দিন সে তাদের তিনজনকে একটা ট্যুরিস্ট স্পটে নিয়ে যায় আর তাদের তিনজনকে মিনিয়ান সাজিয়ে দেয়। যদিও তারা সবাই মুখোশ পরেছিল, কিন্তু খুব জলদি নেটিজেনরা তাদের ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। খবরটা তো একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে। যে ব্লগার এই সার্চ মিশন শুরু করেছিল সেও কাজে নেমে পড়ে। পুলিশও খবর পেয়ে যায়। সবাই সেনদাইয়ের দিকে রওনা দেয়। শাওবা আর লিলি কিছুই বুঝতে পারছিল না হঠাৎ করে তারা কেন এখানে পিকনিক করতে এসেছে। এটা কি ইচ্ছে করে বিপদ ডেকে আনা না? আইয়ান তাদের দুজনকে শান্ত হয়ে অপেক্ষা করতে বলে, ওই লোকটা খুব তাড়াতাড়িই চলে আসবে। তারা তিনজন অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পর অবশেষে টার্গেট ধীরে ধীরে চোখের সামনে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো, যে লোকটা এসেছে সে লিলির বয়ফ্রেন্ড, আর সে তার বউ বাচ্চা নিয়ে ঘুরতে এসেছে। তাদের কথা বলার মধ্যেই গংশু আর পিন্টো সেখানে চলে আসে। তাদের সাথে বান্দাই আর ওই 2 বাউন্টি হান্টার ভ্লগারও পাহাড়ের ওপর এসে খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর একটু হলেই তারা লিনজাই আর শাওবার মুখোমুখি হয়ে যেত। লিলি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সে ঠিক করেছে এই অদ্ভুত সম্পর্কটা সে পুরোপুরি শেষ করে দেবে, কিন্তু লোকটার বউকে কিছু বলা যাবে না, একদম চুপচাপ সম্পর্কটা শেষ করতে হবে। শাওবা সাই দিয়ে বলে, ঠিক আছে, কিন্তু শেষ করার আগে ওই লোকটাকে একটু উচিত শিক্ষা দিতে হবে। 毎日ベッドの角に小指ぶつけろバーカ子供に臭いって嫌い তারা 4 জন যখন পালাচ্ছিল তখন পুলিশ আর ইয়াগামির সিকিউরিটি টিম পাহাড় থেকে নামার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। তারা ভেবেছিল এবার তো এদের ধরেই ফেলবে, কিন্তু হঠাৎ করেই পাহাড়ের একটা বড় স্পিকার বেজে ওঠে। আইয়ান ভয়েস চেঞ্জার ব্যবহার করে বলতে শুরু করে, সবাইকে এত দূর থেকে কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আসলে সেন্দাইতেই নেই। এখানকার গরুর জিহ্বা দিয়ে বানানো খাবারটা বেশ ভালো, আপনারা চাইলে খেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারেন। বান্দাই এটা শুনে রাগে একদম ফেটে পড়ে, তবে গংশু বেশ শান্তভাবেই সেখান থেকে চলে যায়। মনে হচ্ছিল সে আসলে তাদের ধরতেই চায় না। আসলে আইয়ান তাদের সাথে একটা মাইন্ড গেম খেলেছিল। সে লিনজাইয়ের ফোনটা সেন্দাইয়ের দিকে যাওয়া একটা ট্রাকে ফেলে দেয়। তারপর ইন্টারনেট থেকে কাছাকাছি চেহারার দুজনের ছবি নামিয়ে তাতে লিনজাই আর শাওবার মুখ বসিয়ে দেয়। এরপর একটা অ্যাকাউন্ট হ্যাক করে ছবিটা আপলোড করে দেয় আর এই বোকা লোকগুলোকে সেন্দাইতে পাঠিয়ে দেয়। আসলে তারা সেন্দাইতে ছিলই না। লাওবা তার অ্যাসিস্ট্যান্টকে একটা প্রেস কনফারেন্স ডাকার প্রস্তুতি নিতে বলে। এদিকে এই 4 জনের মন মেজাজ বেশ ভালো ছিল। লিলি নিজের হাতে একটা দারুণ রাতের খাবার রান্না করেছিল, কিন্তু খাওয়ার মাঝখানেই হঠাৎ আইয়ানের ফোনে একটা নিউজ পপ আপ আসে। সে জলদি টিভি চালু করে। টিভিতে দেখা যায় লাওবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাঁদছে। সে বলে সে সব রকম চেষ্টা করেছে, কিন্তু কিডন্যাপাররা কিছুতেই তার মেয়েকে ফেরত দিচ্ছে না। তাই সে কিডন্যাপারদের সাথে একটা ডিল করতে চায়। সে পুলিশকে এই ব্যাপারে একদমই জড়াবে না। তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, আগামী 3 দিনের মধ্যে শাওবা একটা কম্পিটিশনে অংশ নেবে। শাওবা ছোটবেলা থেকেই যেখানে প্র্যাকটিস করত সেখানেই আমি অপেক্ষা করব। শাওবা ওই জায়গাটা চেনে, সে পুলিশকে কিছু জানাবে না, এমনকি মিডিয়াকেও না। আমি গাড়ির চাকা থামিয়ে রাখব, তাই তুমি শাওবাকে নিয়ে এসো। আগামীকালকের দিনটা ভালোভাবে ভেবে দেখো, আমি তোমার জন্য অপেক্ষা করব। পুলিশ সাথে সাথেই এই খবরটা পেয়ে যায়। তারা ইয়াগামি ফার্মাসিউটিক্যালসে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করে, কিন্তু লাওবা কোনোভাবেই দেখা করা জায়গার কথা বলতে রাজি হয় না। উল্টো সে পুলিশের কাজের গাফিলতি নিয়ে কথা শোনায়। এদিকে এই 4 জনের মধ্যে একদম চুপচাপ অবস্থা। আইয়ান বলে তাদের সেখানে যাওয়া উচিত হবে না, গেলে সোজা ফাঁদে পা দেওয়া হবে। কিন্তু শাওবা ভাবে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি। সে সামনাসামনি দাঁড়িয়ে মুক্তিপণের টাকা চাইতে চায়। যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে তারা আলাদা হয়ে পালাবে, আর যদি প্ল্যান ফেলও করে তাহলে ধরে নেওয়া হবে লিনজাই স্বেচ্ছায় সারেন্ডার করেছে। এতে তো 2 দিক থেকেই লাভ, তাই না? লিনজাই এই রিস্কটা নিতে চায় না,
তার মনে হয় শাওবা আসলে বাড়ি ফিরে যেতে চায়। তারা দুজন সাথে সাথেই লিলির কাছে ক্ষমা চায়। তারা আসলে মিথ্যা বলেছিল। লিনজাই সত্যিটা স্বীকার করে বলে যে সে আসলে একজন কিডন্যাপার। এই গল্পের ইতিহাস অনেক লম্বা। লিলি তো পুরাই টাসকি খেয়ে যায়। তার মানে সে এতক্ষণ ধরে একজন পলাতক আসামিকে লুকিয়ে রেখেছে। পাশ থেকে আইয়ান বলে, চিন্তা করো না, পলাতক আসামিকে লুকিয়ে রাখার শাস্তি মাত্র 2 বছরের জেল আর জরিমানা শুধু 200 ইয়েন। এটা শুনে লিলির মনে হলো যেন সে মরেই যায়। সে লিনজাইকে জিজ্ঞেস করে, তুমি শাওবাকে কিডন্যাপ করলে কেন? লিনজাই 2 মাস আগের একটা কথা মনে করে। কাজ শেষে ফেরার সময় সে ভুল করে তার বসের কিডন্যাপিংয়ের প্ল্যানটা শুনে ফেলে। সে জাইতেং চাচার কাছে অনেক কৃতজ্ঞ ছিল। তার মতো একজন দাগি আসামির পক্ষে কোনো ভালো কোম্পানিতে চাকরি পাওয়া একদম অসম্ভব ছিল। জাইতেং তাকে আশ্রয় দিয়েছিল বলেই সে একজন স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পারছিল। আসলে জাইতেং লিনজাইকে এই ঝামেলার মধ্যে জড়াতে চায়নি। লিনজাই পুলিশে খবর দেওয়ার হুমকি দিয়েছিল বলেই জাইতেং বাধ্য হয়ে তাকে কিডন্যাপিংয়ের আসল কারণটা জানায়। শাওবা কথার মাঝখানে থামিয়ে জিজ্ঞেস করে, আসল কারণটা কি? লিনজাই বলে, তোমার বাবা জাইতেং স্যারের মেয়েকে মেরে ফেলেছে। তারা 4 জন যখন এসব নিয়ে কথা বলছিল তখন সাংবাদিক শিরাকি বান্দাইকে একটা কফি শপে ডাকে। সে লাওদার সাথে তার মেয়ের দেখা করার জায়গার ব্যাপারে জানতে চায়। বান্দাই বলে সে কিছু জানে না, তবে সে উল্টো জানতে চায় শিরাকি ইয়াগামি ফ্যামিলির ব্যাপারে এত কৌতূহলী কেন। সাংবাদিক শিরাকি কফির কাপ নামিয়ে রেখে বলে, আপনি কি যোগী ইয়াগামির ব্যাপারে কিছু জানেন? বান্দাই তো শুনে পুরাই চমকে যায়। শিরাকি আবার বলতে শুরু করে, ইয়াগামি ফ্যামিলির উত্তরাধিকারীদের একটা অদ্ভুত ক্ষমতা থাকে। তারা এই ক্ষমতাকে সোতরি বা অন্তর্দৃষ্টি বলে। বান্দাই ভ্রু কুচকে ভাবে, এই সোতরি আবার কি জিনিস? শিরাকি মুখ বাঁকিয়ে বলে, সে শুধুমাত্র কৌতূহলের কারণেই ইয়াগামি ফ্যামিলির ওপর এত নজর রাখছে। পরের দিন সকালে পুলিশ জাইতেংয়ের মৃত্যুর খবরটা অফিসিয়ালি ঘোষণা করে। আজ বিকালেই তার শেষকৃত্য হবে। লিনজাই এটা শোনার পর একদম পাগল হয়ে যায়। সে জাইতেং স্যারের শেষকৃত্যে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে। আইয়ান প্রথমে এত বড় রিস্ক নিতে চায়নি, কিন্তু শাওবার বারবার অনুরোধের কারণে শেষমেশ সে রাজি হতে বাধ্য হয়। আইয়ান একটা প্ল্যান তৈরি করে, কিন্তু তাদের হাতে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। সময় এক এক করে পার হতে থাকে। ওই দিন বিকেলে লিনজাই স্টাফদের পোশাক পরে চুপি চুপি ফিউনারাল হলে ঢুকে পড়ে। পুলিশ আগে থেকেই সেখানে কড়া পাহারা বসিয়েছিল। জাইতেংয়ের শেষকৃত্যে শুধু তার এক্স ওয়াইফ এসেছিল। গংশু আগেই বুঝতে পেরেছিল যে লিনজাইয়ের যা স্বভাব, সে জাইতেংকে শেষবারের মতো দেখতে অবশ্যই আসবে। যখন পুরোহিত মন্ত্র পড়ছিল তখন হঠাৎ করে বাইরে ধোঁয়ায় ভরে যায়। পুরো জায়গায় একটা হট্টগোল শুরু হয়ে যায়। সবাই ফিউনারাল হল থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। স্মোক বোমার ধোঁয়া শুধু 30 সেকেন্ড পর্যন্ত থাকে, আর খুব জলদি সেটা পরিষ্কার হয়ে যায়। গংশু সবার আগে ব্যাপারটা বুঝতে পারে আর সোজা ফিউনারাল হলের ভেতরে ছুটে যায়। আইয়ান পরিস্থিতি খারাপ দেখে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে লিনজাইকে টেনে নিয়ে দৌড় দেয়। গংশু আর পিন্টো তাদের পিছু নেয়। তারা দুজন দৌড়ে একদম ছাদে চলে যায়, কিন্তু ছাদের ওই দিকটায় কোনো রাস্তা ছিল না। আইয়ান এদিক ওদিক তাকিয়ে লিনজাইকে নিচে লাফ দিতে বলে। নিচে ঠিক জায়গা মতো একটা গাড়ি দাঁড় করানো ছিল। লিনজাই ভয়ে কাঁপতে কাঁপতে রেলিং টপকে যায়। সে নিচে লাফ দেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না, কিন্তু আইয়ান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভাগ্যিস ওই গাড়ির ভেতরে অনেকগুলো কাগজের বাক্স রাখা ছিল, তাই লিনজাইয়ের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ততক্ষণে গংশু সেখানে চলে আসে। আইয়ান পালানোর আর কোনো সুযোগ না পেয়ে সরাসরি ধরা পড়ে যায়। লিনজাইকে একাই পালাতে হয়। সে কোনো মতে প্রাণে বেঁচে শাওবার গাড়িতে এসে ওঠে। শাওবা জলদি করে গাড়ি স্টার্ট দেয়, আর অন্যদিকে লিনজাইয়ের মায়ের মাধ্যমে লিলির বাড়ির ঠিকানা খুঁজে বের করে। দরজায় প্রচণ্ড ধাক্কাধাক্কির পর দুজন পুলিশ ভেতরে ঢুকে পড়ে। তারা কোনো কথা না শুনেই ঘর তল্লাশি করতে শুরু করে। লিনজাই আর শাওবা ভেবেছিল লিলির কাছে ফিরে যাবে, কিন্তু ভাগ্যিস শাওবা তাদের কোম্পানির গাড়িটা চিনে ফেলেছিল। সে লিনজাইকে টেনে ধরে উল্টো দিকে ছুটতে শুরু করে। এবার তারা পুরোপুরি ফেসে গেছে। আইয়ান ধরা পড়েছে, আর লিলিও এই ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে। পুরো দেশ এখন তাদের খুঁজছে। সত্যি বলতে পালানোর আর কোনো জায়গা নেই। একটু শান্ত হওয়ার পর শাওবা একটা সিদ্ধান্ত নেয়। সে তার বাবার সাথে দেখা করতে যাবে। লিনজাইয়ের আর কোনো উপায় না থাকায় তাকেও শাওবার সাথে যেতে হয়। শাওবা আর লিনজাই কি পুলিশের হাতে ধরা পড়বে? ইয়াগামি ফ্যামিলির আসলে কি এমন গোপন রহস্য আছে? এই দুজন কি শেষমেশ পালাতে পারবে? আজকের ভিডিওতে লাইক আর কমেন্ট করে জানান। 3 দিনের মধ্যেই শেষ পর্ব আপলোড করা হবে। ফলো করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওটা মিস না হয়। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।